বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে বটগাছ এবং পুরনো কবর নিয়ে মানুষের মনে এক চিরায়ত আতঙ্ক কাজ করে। অন্ধারমানিক গ্রামটি যতটা শান্ত তার চেয়েও বেশি রহস্যময়। গ্রামের উত্তর প্রান্তে এক বিশাল জলাভূমি, যার নাম মরা গাং। এই জলাভূমির ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক প্রাচীন বিশাল বটগাছ। স্থানীয়রা একে বলে রক্তখেকো বট। বিশাল এই গাছের নিচে ঝোপঝাড়ে ঢাকা তিনটি ছোট ছোট কবর আছে। কবরের উপর কোনো নাম ফলক নেই, নেই কোনো পরিচয়। শুধু দেখা যায় কবরের উপরের মাটি সবসময় অস্বাভাবিকভাবে ভেজা থাকে, যেন কেউ প্রতি রাতে সেখানে জল ঢেলে দেয়। সাইম ঢাকা থেকে তার বন্ধুর গ্রাম অন্ধারমানিকে বেড়াতে এসেছে। সাইম যুক্তিবাদী মানুষ। ভূতপ্রেত তার কাছে নিছক আষাঢ়ে গল্প। একদিন বিকেলে সে গ্রামের মুরব্বী কেরামত চাচার কাছে বটগাছটির কথা জানতে চাইল। কেরামত চাচা থমথমে গলায় বললেন, বাবা, ওই বটের ছায়ায় যে একবার পা দেয় তার ছায়া আর ঘরে ফেরে না। 20 বছর আগে 3 বন্ধু মিলে এক অমাবস্যার রাতে ওখানে বাজি ধরে গিয়েছিল। সকালে তাদের পাওয়া গিয়েছিল ওই বটগাছের ডালে ঝুলে থাকতে। তাদেরই কবর দেওয়া হয়েছে ওই গাছের নিচে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এরপর থেকে প্রতি 10 বছর অন্তর ওখানে নতুন কাউকে দেখা যায়। সাইম হাসল। সে মনে মনে ভাবল, কেরামত চাচা হয়তো ভয় দেখিয়ে আনন্দ পাচ্ছেন। সে সিদ্ধান্ত নিল, আজ রাতেই সে নিজের চোখে দেখে আসবে ওই বটগাছের রহস্য। রাত তখন আনুমানিক 12টা। আকাশে চাঁদ থাকলেও পাতলা মেঘের আস্তরণ চারপাশকে ঘোলাটে করে রেখেছে। সাইম একটি শক্তিশালী টর্চ হাতে নিয়ে রওনা হল মরা গাঙের দিকে। যত সে বটগাছটির কাছে পৌঁছাচ্ছে, বাতাসের শব্দ যেন ততই তীব্র হচ্ছে। ঝিঁঝি পোকার ডাক হঠাৎ থেমে গেল। বটগাছটির সামনে এসে সাইম থমকে দাঁড়াল। লণ্ঠনের মতো বড় বড় জোনাকি গাছের ডালে ডালে জ্বলছে। টর্চের আলো কবরের উপর ফেলতেই সাইমের রক্ত হিম হয়ে গেল। সে দেখল 3টি কবরের পাশে চতুর্থ একটি কবরের মতো গর্ত খোঁড়া হয়েছে। গর্তটি একদম টাটকা, যেন কেউ এইমাত্র মাটি সরিয়ে রেখে গেছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে এক পৈশাচিক হাসি ভেসে এলো। সাইম টর্চ চারদিকে ঘোরালো, কিন্তু কাউকে দেখল না। হঠাৎ সে অনুভব করল তার পায়ের নিচ থেকে কেউ মাটি টেনে ধরছে। সে নড়াচড়া করতে পারছে না। গাছের উপর থেকে একটা ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠস্বর ভেসে এলো, তুই এসেছিস, আমরা তো তোর জন্যই জায়গা করে রেখেছিলাম। সাইম উপরের দিকে টর্চ মারতেই দেখল বটগাছের ঝুড়িগুলো যেন জ্যান্ত সাপের মতো নড়ছে। সেই ঝুড়িগুলোর মাঝখানে 3টি ছায়া মূর্তি ঝুলে আছে। তাদের চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল। তাদের মধ্যে একজন হাত বাড়িয়ে সাইমের দিকে ইশারা করল। সাইম দেখল সেই ছায়ামূর্তিগুলোর পায়ের পাতাগুলো উল্টো দিকে ফেরানো। ভয়ে সাইমের হাত থেকে টর্চটি পড়ে গেল। অন্ধকারে সে স্পষ্ট শুনতে পেল 3টি মানুষের হেঁটে আসার শব্দ, খচ খচ খচ। তারা সবাই সমস্বরে বলছে, চতুর্থজন চলে এসেছে, আমাদের তৃষ্ণা এবার মিটবে। সাইম প্রাণপণ চেষ্টা করে তার পা ছাড়িয়ে দৌড় দিল, কিন্তু সে যেদিকেই যাচ্ছে ঘুরে ফিরে আবার সেই বটগাছের নিচেই চলে আসছে। মনে হচ্ছে পুরো পৃথিবীটাই ওই বটগাছের চারপাশে বন্দী হয়ে গেছে। সে দেখল সেই নতুন গর্তটা থেকে একটা হাত বেরিয়ে এসে তার পা চেপে ধরল। হাতটি বরফের মতো ঠান্ডা এবং তার নখগুলো শ্যাওলা ধরা পাথরের মতো শক্ত। সাইম শেষবারের মতো চিৎকার করে জ্ঞান হারাল। পরদিন সকালে গ্রামের মানুষ যখন সাইমকে খুঁজতে বেরোল, তারা তাকে খুঁজে পেল সেই বটগাছের নিচে। সাইম বেঁচে ছিল, কিন্তু তার স্মৃতিশক্তি পুরোপুরি লোপ পেয়েছে। সে কেবল ফ্যাল ফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে থাকে আর মাঝে মাঝে বিড়বিড় করে বলে, ওরা আসছে, 4 নম্বর জায়গাটা এখনো খালি। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, সাইমের সারা শরীরে ছিল ভিজে মাটির প্রলেপ। আর সেই বটগাছের নিচে যে চতুর্থ কবরের মতো গর্তটি সাইম রাতে দেখেছিল, সকালে সেখানে কোনো গর্তের চিহ্ন ছিল না। কিন্তু গ্রামবাসীরা খেয়াল করল, বটগাছের ঝুড়িগুলো যেন আগের চেয়েও অনেক বেশি লালচে হয়ে উঠেছে। অন্ধারমানিক গ্রামে আজও কেউ অমাবস্যার রাতে মরা গাঙের পথ মারায় না, কারণ তারা জানে বটগাছের সেই 3টি কবর চতুর্থ একজনের অপেক্ষায় আছে।
যুক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা এবং অভিজ্ঞদের পরামর্শ মেনে চলাই জীবনের জন্য শ্রেয়। অকারণ কৌতূহল অনেক সময় অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে।